ট্রাম্পের নৈশভোজে হঠাৎ গুলি, আহত এক, সন্দেহভাজন গ্রেফতার। হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না বললেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থীকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ গুম, এখনও মেলেনি বৃষ্টির মরদেহ। ক্ষুব্ধ প্রবাসীরা, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে প্রশ্ন ইরানের। যুদ্ধবিরতি শেষ করার বিষয়ে ভাবেননি ট্রাম্প। হামলা হলে কড়া জবাবের হুঁশিয়ারি আইআরজিসির। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে আবারও ইসরায়েলে হামলা, নিহত 4। হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত চালিয়ে যাওয়ার নির্দেশ নেতানিয়াহুর। বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর। সাম্প্রতিক সহিংসতা ও বাস্তুচ্যুতদের পুনর্বাসনের দাবিতে সাধারণ মানুষের প্রতিবাদ। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত 30। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনা ঘটেছে। এ সময় সিক্রেট সার্ভিস সদস্য আহত হন। নিরাপদে সরিয়ে নেওয়া হয় ট্রাম্পকে। পরে অস্ত্রধারীকে আটক করা হয়েছে। হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয় বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। তিনি বলেন, হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে তাকে সরানো যাবে না। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। হোয়াইট হাউসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় অনুষ্ঠান চলাকালে হঠাৎ বিকট শব্দ, 7 থেকে 8 রাউন্ড গুলির মতো বিকট শব্দে কেঁপে ওঠে পুরো বলরুম। ওয়াশিংটন হিলটনের বিশাল হলে উপস্থিত প্রায় 2500 অতিথি আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডিকে সরিয়ে নেন। সেই সঙ্গে আমন্ত্রিত অতিথিদের সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। ঘটনার পর হাজারো মানুষ বলরুমের ভেতরে আটকা পড়েন। হামলাকারীকে আটক করা হয়েছে জানিয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল। অস্ত্রধারীকে সম্ভাব্য হত্যাকারী হিসেবেও সম্বোধন করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্সিকে অন্যতম বিপজ্জনক পেশা আখ্যা দিয়ে তিনি জানান, হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না। যদিও ট্রাম্পের বিশ্বাস, এই ঘটনায় ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই। হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে ট্রাম্প বলেন, এ কারণেই হোয়াইট হাউসে বলরুম নির্মাণ করা অত্যন্ত জরুরি। হোয়াইট হাউসের জন্য ট্রাম্পের পরিকল্পনায় একটি বলরুম রয়েছে, যার নিচে একটি সুরক্ষিত বাংকার থাকবে। হোয়াইট হাউসের আয়োজনে নৈশভোজে গুলির ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা কিংবা কি উদ্দেশ্যে গুলির ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হোয়াইট হাউসের সংবাদদাতাদের নিয়ে 30 দিনের মধ্যে এই নৈশভোজের আয়োজন তিনি আবারও করবেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী বাংলাদেশি জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডে অভিযুক্ত হিশাম আবু গারভের বিরুদ্ধে প্রথম মাত্রার অভিযোগ দায়ের করেছে পুলিশ। এদিকে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রথম সারির মার্কিন গণমাধ্যমগুলো গুরুত্ব দিয়ে সংবাদ প্রচার করেছে। ফ্লোরিডা থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। যুক্তরাষ্ট্রে উচ্চতর পড়াশোনা করতে এসে জীবন দিলেন দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। জামিলের রুমমেট ফিলিস্তিনি বংশোদ্ভূত হিশাম আবু গারভের হাতে নির্মমভাবে খুন হন তারা। শুক্রবার জামিলের মরদেহ উদ্ধার হলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি বৃষ্টির মরদেহ। তদন্তকারী সংস্থার ধারণা, বৃষ্টিকে হত্যার পর তার দেহ কয়েক টুকরো করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তদন্তকারী সূত্রগুলো বলছে, হিশাম শুরুর দিকে পুলিশকে সহযোগিতা করলেও এখন মুখ খুলছে না। শনিবার ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, অভিযুক্ত হিশামের বিরুদ্ধে পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে 2টি হত্যার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রে এমন হত্যাকে ফার্স্ট ডিগ্রি মার্ডার বলে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমেরিকাকে বলা হয় সবচেয়ে সুরক্ষিত এবং নিরাপদ জায়গা, সেখানে এখন খুন খারাপা চলছে। আমরা রিয়েলি হতাশ।
আমরা সুস্থ বিচার চাই। দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও ফ্লোরিডা কনসুলেট। মার্কিন গণমাধ্যমও গুরুত্ব দিয়ে প্রচার করেছে চাঞ্চল্য সৃষ্টি করা এই হত্যাকাণ্ডের খবর। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় পড়াশোনা করেন কয়েকশো বাংলাদেশি। তাদের মতো যুক্তরাষ্ট্রের প্রবাসীরাও এই ঘটনায় স্তম্ভিত। পুলিশ এখনও এই দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানাতে পারেনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময় আরও থাকছে, প্রখ্যাত ভারতীয় আলোকচিত্রী রঘু রায় মারা গেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ সহ তার তোলা ছবি ইতিহাসের অমূল্য দলিল। আলোচনার মাধ্যমে চলমান সংঘাত নিরসনে আগ্রহী ইরান। ত্রিদেশীয় কূটনৈতিক সফরের দ্বিতীয় পর্যায়ে ওমানে পৌঁছে এ কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তান সফর ইতিবাচক হয়েছে উল্লেখ করে শান্তি স্থাপনে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। এদিকে ইরানে যুদ্ধবিরতি শেষ করার কথা এখনও ভাবেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ফের হামলা হলে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। পাকিস্তানি দ্বিতীয় দফার শান্তি আলোচনায় নিজেদের প্রতিনিধি পাঠানোর কথা জানালেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, অর্থহীন আলোচনা করতে ইসলামাবাদ যাবেন না তার প্রতিনিধিরা, তবে তেহরান চাইলে যে কোনো সময় সমঝোতার জন্য ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করতে পারে বলেও মন্তব্য করেন ট্রাম্প। আমরা অর্থহীন আলোচনার জন্য 15 ঘন্টা বিমানে কাটাতে চাই না, তাই আমরা টেলিফোনে আলোচনা করব। তারা যে কোনো সময় আমাদের কল করতে পারে। সব কার্ড এখন আমাদের হাতে। কার্যত তাদের কোনো সামরিক শক্তি বাকি নেই, তাদের কোনো নেতাও নেই। যুদ্ধবিরতি শেষ করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট জানান, এ বিষয়ে এখনও তিনি ভাবেননি। যে বা যারাই বর্তমানে ইরানের প্রশাসনিক ক্ষমতায় রয়েছে তাদের সঙ্গে তিনি চুক্তি করতে প্রস্তুত বলে উল্লেখ করেন। তবে পরমাণু কর্মসূচির বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের সিদ্ধান্তে অটল বলে জানান প্রেসিডেন্ট। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার 3 দেশীয় কূটনৈতিক সফরের দ্বিতীয় পর্যায়ে ওমানে পৌঁছেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আরাকচি লেখেন, তার পাকিস্তান সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, তবে আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনে ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। সফর শেষে তিনি আবার পাকিস্তানে যেতে পারেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি। এর মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, নতুন করে কোনো হামলা হলে আরও কঠোর জবাব দেবে তারা। কাতাম আল আনবিয়া সদর দপ্তর জানায়, যুক্তরাষ্ট্র যদি অবরোধ ও সামরিক চাপ অব্যাহত রাখে তাহলে ইরান প্রতিরোধে প্রস্তুত থাকবে। একই সঙ্গে তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণকে তাদের কৌশলগত অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে তেল আবিবের সঙ্গে কূটনৈতিক আলোচনার বিরুদ্ধে সমাবেশ করেছেন বৈরুতের বাসিন্দারা। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা এলেও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নাবাতিয়া জেলায় ট্রাক ও মোটরসাইকেল লক্ষ্য করে চালানো হামলায় কয়েকজন নিহতের কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও একাধিক শহরে বিস্ফোরণ, আর্টিলারি হামলা ও ভবন ধ্বংসের খবর পাওয়া গেছে। নেতানিয়াহু বাহিনীর দাবি, হিজবুল্লাহ তাদের দিকে রকেট ছুড়েছে, যার জবাবেই এই অভিযান। পাশাপাশি ট্যাঙ্ক ও সেনা নিয়ে সীমান্তে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতির মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে লেবাননের হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। হিজবুল্লাহর আইন প্রণেতা আলী ফাইয়াদ বলেছেন, হত্যা ও হামলা চলতে থাকলে এ যুদ্ধবিরতির কোনো অর্থ নেই। এদিকে বৈরুতে হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভে উঠে এসেছে ক্ষোভ ও অনাস্থা। বিক্ষোভকারীরা যুদ্ধবিরতিকে প্রতারণা আখ্যা দিয়ে বলছেন, আলোচনার আড়ালে চলছে দখল ও ধ্বংসযজ্ঞ। বিশ্লেষকদের মতে, কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও সংঘর্ষ বন্ধ হয়নি, বরং নতুন করে ঝুঁকি আরও বেড়েছে। এদিকে যুদ্ধে সাংবাদিকদের মৃত্যুতে নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ও ফিনল্যান্ড। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে, নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না জাপানের উত্তরাঞ্চলের দাবানল। পুড়ে ছাই 2000 একর বনভূমি, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ। আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনী। বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর রাজ্য।
স্থানীয় সময় শনিবার সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় সরকারের জবাবদিহিতার দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নামে বাসিন্দারা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। স্থানীয় সময় শনিবার দুপুর ১টার দিকে ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলে একটি বড় বিক্ষোভ কর্মসূচি শুরু করে কোঅর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটি কোকুমি। মিছিলটি একযোগে ৮টি আলাদা স্থান থেকে শুরু হয়। আয়োজকদের লক্ষ্য ছিল শহরের কেন্দ্র দিয়ে এগিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর সরকারি বাসভবনে স্মারকলিপি দেয়া। বিক্ষোভকারীদের মূল দাবি ছিল সাম্প্রতিক সহিংসতা, বাস্তুচ্যুতদের পুনর্বাসন, মাদক সন্ত্রাসবাদ অভিযোগ এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত। এছাড়া কুকি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সাসপেনশন অফ অপারেশন চুক্তি বাতিলের দাবিও জানানো হয়। কোকুমি অভিযোগ করে একাধিকবার স্মারকলিপি দিলেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কেন্দ্রীয় ইম্ফলের ওভারব্রিজ এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের সরে যাওয়ার নির্দেশ দেয়, তবে সরে না যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এক পর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ে ঐতিহ্যবাহী বাজার ইমা কেইথেল এবং আলুগলি এলাকায়ও। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে নিরাপত্তা বাহিনী। রাজ্য সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দ দাস কন্থৌজাম জানান, সরকার আলোচনার জন্য একাধিকবার কোকুমিকে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তারা অংশ নেয়নি। তিনি বলেন, বিক্ষোভ শান্তিপূর্ণ হবে আশা করা হলেও বিভিন্ন জায়গায় উত্তেজনা তৈরি হয়। ২০২৩ সালের মে থেকে মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ২৬০ জন নিহত এবং ৬০,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দীর্ঘ অস্থিরতার প্রেক্ষাপটে নতুন এই বিক্ষোভ রাজনৈতিক উত্তেজনাকে আবারও সামনে নিয়ে এসেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা ভারতীয় আলোকচিত্রী রঘু রায় মারা গেছেন। রোববার নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের অন্যতম খ্যাতিমান এই আলোকচিত্রী। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিদেশি আলোকচিত্রীদের মধ্যে রঘু রায় ছিলেন প্রথম সারির। ভারতের দ্য স্টেটমেন্ট পত্রিকার প্রধান আলোকচিত্র সাংবাদিক হিসেবে তিনি মুক্তিযুদ্ধের সময় ভারতের আশ্রয় শিবির ঘুরে ঘুরে উদ্বাস্তু বাংলাদেশিদের অবর্ণনীয় কষ্টের জীবনযাত্রা তুলে ধরেন তার ক্যামেরায়। পাশাপাশি রঘু রায় জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে প্রবেশ করে মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ যুদ্ধের দৃশ্য, চূড়ান্ত বিজয়ের পর বিজয়ী মুক্তিযোদ্ধাদের দেশে ফেরা ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য তার ক্যামেরায় ধারণ করেছিলেন। রঘু রায়ের তোলা ছবিগুলো একদিকে যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অমূল্য দলিল হয়ে আছে, তেমনি সেগুলো ব্যক্তিগতভাবে তাকেও আলোকচিত্র হিসেবে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। সৌদি আরবের মক্কায় একটি পরিত্যক্ত ভবন ধসে পড়ার ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার। নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে ধসে পড়া ভবনের পাশের দুটি হোটেল থেকে প্রায় ১৪০০ বাংলাদেশি হজযাত্রীকে বিকল্প বাড়িতে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে মক্কার আজিজিয়া এলাকায় আছেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। যাচ্ছি তার কাছে। আল হাজ্জুল মাবরুর লাইসালাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ এমন এক বিধান, যেই বিধানের যদি কবুল হজ হয়, জান্নাত ছাড়া তার কোনো বিকল্প নেই। এই হজ পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে এবছর ৮৭,৫০০ সৌভাগ্যবান হজযাত্রী সৌদি আরবে আসতে পারবেন। আমরা জানি গতকাল রাত ২টার সময়, গতকালকের আগের দিন একটি ঘটনা ঘটেছে যে হঠাৎ করে আমাদের বাংলাদেশি হজযাত্রীরা যেখানে অবস্থান করছেন, এরকম দুটি হোটেলের পেছনে একটি পরিত্যক্ত বাড়ি কিন্তু হঠাৎ করে ভেঙে পড়ে। তো সেই সতর্কতা অনুযায়ী সৌদি আরবের হজ মিনিস্ট্রি যারা আছেন, তারা এই দুটি হোটেল থেকে প্রায় ১৪০০ বাংলাদেশি হজযাত্রীকে বিভিন্ন ওই হোটেলগুলো থেকে বের করে নিয়ে আসেন, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। এবং সেই লক্ষ্যে বাংলাদেশের যারা হজ মিশনে আছে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে এই ১৪০০ হাজিকে বিভিন্ন জায়গাগুলোতে, বিভিন্ন যেই জায়গাগুলো সরকারের পক্ষ থেকে ইমার্জেন্সি, এটা 1% বাড়ি বলা হয়, যা অর্থাৎ ৮৭,০০০ হজযাত্রীর জন্য ৭০০ বেডের কয়েকটি হোটেল, কয়েকটি বাড়ি নির্দিষ্ট করে রাখা হয়েছে, যেন কোনো দুর্ঘটনা ঘটলে বা কোনো ইমার্জেন্সিতে তারা যেন সেটাকে শিফট করতে পারে। তো এই মুহূর্তে আমরা এমন একটি বাড়িতে আছি, সেই ১৪০০ হজযাত্রীদের মধ্য থেকে যারা সেই দুর্ঘটনায় তাদেরকে বের করে দেওয়া হয়েছিল, তাদেরকে এই বাড়িতে অবস্থান করা হয়েছে। তো
তো এখানে একটু আগেই মক্কার যারা হজ কাউন্সিলর আছেন এবং অতিরিক্ত সচিব অতিরিক্ত সচিব এবং কনসুলার তাদেরকে পরিদর্শন করতে এসেছেন। তো আমরা জেনেছি এই পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশ থেকে 87টি ফ্লাইটে মোট প্রায় 35,467 জন হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন এবং হজ মক্কার অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যারা বাইরে যাবেন অতিরিক্ত গরমে অবশ্যই ছাতা ব্যবহার করবেন এবং উমরা পালনে সতর্কতা অবলম্বন করবেন। আর তারা হচ্ছে এ পর্যন্ত যে কোনো দিক নির্দেশনা হজ ক্যাম্প থেকে মক্কার হজ ক্যাম্প থেকে দেয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে মক্কার আজিজিয়া থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পবিত্র মক্কা নগরীতে। কিছুতেই নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না জাপানের উত্তরাঞ্চলের দাবানল। পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 2000 একর বনভূমি। টানা চতুর্থ দিনের মতো জ্বলতে থাকা আগুন আবাসিক এলাকার কাছে পৌঁছে যায়। সরে যেতে বলা হয়েছে 3000-এর বেশি বাসিন্দাকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 1000-এর বেশি দমকল কর্মী। টানা 4 দিন ধরে দাবানলে পুড়ছে জাপানের উত্তরের ইওয়াতে অঞ্চল। আগুন পৌঁছে গেছে ওতসুচি শহরের আবাসিক এলাকার খুব কাছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় দমকল বাহিনীর পাশাপাশি টোকিও সহ আরও 5টি অঞ্চল থেকে যাওয়া দল অভিযানে অংশ নিচ্ছে। দুর্গম এলাকাগুলোতে আগুন নেভাতে সেলফ ডিফেন্স ফোর্সের হেলিকপ্টার থেকে পানি ছেটানো হচ্ছে। দাবানলের কারণে এখন পর্যন্ত 3000-এর বেশি মানুষকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। 15 বছর আগে সুনামিতে ঘরবাড়ি হারানো মানুষেরা আবারও সম্পদ হারানোর ভয়ে আতঙ্কিত। দুর্গতদের অনেকেই আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ দূরে মুরিওকা শহরে পাড়ি জমিয়েছেন। জাপানের ইতিহাসে এটি এখন পর্যন্ত তৃতীয় বৃহত্তম দাবানল। প্রায় 2000 একর বনভূমি এরই মধ্যে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক স্থাপনা। অঞ্চলটিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। দমকল বাহিনীর আশঙ্কা, বাতাসের গতি বাড়লে উপকূলীয় এলাকার দিকে আগুনের বিস্তার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রাম্পের নৈশভোজে হঠাৎ গুলি, আহত 1, সন্দেহভাজন গ্রেফতার। হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না বললেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 শিক্ষার্থীকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ গুম। এখনও মেলেনি বৃষ্টির মরদেহ। ক্ষুব্ধ প্রবাসীরা। অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। এবং সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে প্রশ্ন ইরানের। যুদ্ধবিরতি শেষ করার বিষয়ে ভাবেননি ট্রাম্প। হামলা হলে কড়া জবাবের হুঁশিয়ারি আইআরজিসির। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন শবনব নিবিড়। আলিফ, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পরই। সঙ্গেই থাকুন সময়।